আজকের ভিডিওটি পুরোপুরি সত্য ঘটনা নিয়ে বানানো একটা মুভিকে ঘিরে, যেখানে হঠাৎ করে রাতের আধারে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় এক সাইকো কিলার। এরপর ওই নরপশু মেয়েটিকে নরক নামের পতিতালয় পাঠিয়ে দেয়, যেখানে মেয়েদের কাজকর্ম ছিল টাইম টু টাইম গোসল করা, ক্লায়েন্টের কাছে যাওয়া এবং সবশেষে প্রেগন্যান্সি টেস্ট করা। আর প্রেগন্যান্সি পজিটিভ আসলে মেয়েদেরকে মেরে ফেলা। তাহলে এই মেয়েটির সাথে কি ঘটেছিল? সে কি এখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল, নাকি সবার মতো প্রেগনেন্ট হয়ে নিজেকেই বিলিয়ে দিয়েছিল? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়েই হারহিম করা মুভিটি এক্সপ্লেন করা যাক। গল্পটা শুরু হয় এমিলি নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা খুবই সহজ সরলভাবে তার জীবনটা পার করছিল। আর সে খুবই শান্ত স্বভাবের ছিল। বাবার সাথেও তার সম্পর্ক যেন বন্ধুর মতোই ছিল। একদিন এমিলি বান্ধবীর সাথে একটা নাইট ক্লাব পার্টিতে চলে যায়, আর সেখানে গিয়ে একটা সুদর্শন ছেলের সাথে তার পরিচয় হয়, যে ছেলেটির নাম ছিল ড্যানিয়েল। ছেলেটির পোশাক দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে একজন ফায়ার ফাইটার। সে এমিলির সাথে খুব হাসি খুশি ভাবেই কথা বলে, যার ফলে এমিলি কিছুটা ইমপ্রেস হয়ে যায়। এভাবেই তাদের কথাবার্তা সামনে এগিয়ে যেতে শুরু করে। এরপর সে তাকে ড্রিঙ্কস করার অফার দেয়। তারপর সে তাকে বলে, চলো তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসি। এমিলি খুব সহজেই বিশ্বাস করে তার গাড়িতে উঠে বসে। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কিছুটা দূর গাড়ি চালিয়ে যাওয়ার পর ড্যানিয়েল একটা নিরিবিলি জায়গায় তার গাড়িটা থামায়। এরপর এমিলিকে সে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি 2 মিনিটের মধ্যেই ফিরে আসব। ড্যানিয়েলের বেরিয়ে যাওয়ার পর এমিলির চোখ পড়ে তার পিছনের সিটে। সেখানে লক্ষ্য করে বুঝতে পারে সেখানে অনেক ধরনের ইউনিফর্ম রয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে ড্যানিয়েল বিভিন্ন কর্মজীবীদের পোশাক পরে মানুষকে বোকা বানায়। আর সে এখন মারাত্মকভাবে ফেঁসে গিয়েছে। তাই সে গাড়ি থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যেতে শুরু করে। কিন্তু ড্যানিয়েল তাকে ধরে ফেলে আর একটা ঘুষি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা অপারেশন কেবিনে দেখতে পায়। এছাড়া তার হাত পাও বাঁধা অবস্থায় ছিল। ভয়ে সে কান্না করতে শুরু করে। তখনই সেখানে একজন মহিলা ডাক্তার আসে। সে ডাক্তারকে তাকে সাহায্য করতে বলে, কিন্তু ডাক্তার যেন পাথর হৃদয়ে ছিল। সে এমিলির কোনো কথাই শোনে না। এরপর ডাক্তার তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। এতে করে আবারও এমিলি জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার পুরো দুনিয়া যেন অন্যরকম। তার দাঁতে পড়া ব্রেসলেট খুলে ফেলা হচ্ছে। এছাড়া তাকে জোরপূর্বক গোসলও করিয়ে দেওয়া হচ্ছে। এরপর যখন সে তৃতীয়বার চোখ খোলে তখন সে নিজেকে একটা বদ্ধ রুমে দেখতে পায়, যেখানে চারদিকে সুন্দরী মেয়েদের ছবি লাগানো ছিল। আর একটা মেয়েও সেই রুমের মধ্যে ছিল। সেই মেয়েটা তাকে বলে, তোমাকে নরকের দুনিয়ায় ওয়েলকাম। এমিলি খেয়াল করে দেখতে পায় মেয়েটার চোখে মুখে কোনো ইমোশন নেই, যেন সে সবকিছু বহুদিন আগেই হারিয়ে ফেলেছে। তখনই সে বাহিরে কারো চিৎকারের শব্দ শুনতে পায়। আর সেখানে থাকা প্রত্যেকটি মেয়ে বাইরে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে, কেননা সেখানকার লিডার চলে এসেছিল, যে কিনা প্রত্যেক মেয়েদেরকে কিনে তার হাতের মুঠোয় করে রেখেছে। তার হাসিতেই যেন শয়তানের ছাপ ছিল। সে সবাইকে 3টি নিয়ম বলে দেয়। এক, এখানে সবাইকে তার হুকুম মানতে হবে। পালানোর কথা ভুলেও ভাবা যাবে না। 2, দিনে কয়েকবার গোসল করতে হবে, এটা তোমাদের জন্য বাধ্যতামূলক। 3, প্রেগনেন্ট হলে সাথে সাথে তোমাদেরকে ইনফর্ম করতে হবে, এতে করে তোমাদেরকে অন্য সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আর বাচ্চা হওয়ার পরে তাকে তার সাথে থাকতে দেওয়া যাবে না। আর এই ব্যক্তির নাম ছিল শের। এরপর সে এমিলির কাছে এসে তাকে হুমকি দিয়ে বলে, তোমার বাবা পুলিশে রিপোর্ট করেছে, এতে করে কিছুই লাভ হবে না, কারণ পুলিশের লোকই আমাদের দলে। তুমি যদি কোনো চালাকি করো তার খেসারত তোমাকেই দিতে হবে। এটা শুনতে পেরে এমিলি ভীষণ ভেঙে পড়ে। এরপর মেয়েরা যেখানে কাপড় চেঞ্জ করছিল, প্রত্যেকটা মেয়েকে দেখেই এমিলি বুঝতে পারে যে এরা এমন হয়ে জন্ম নেয়নি। তারা প্রতিনিয়ত নিজেদের প্রতি সর্বনাশ হতে দেখেছে, আর বেঁচে থাকার আশায় তারা হারিয়ে গিয়েছে। যেন সবাই একটা মোমের পুতুল, আর সবাই এই নরককে আপন ঠিকানা মনে করতে শুরু করেছে। পরদিন সকালে এমিলি বাকি মেয়েদের মতো প্রেগন্যান্সি পরীক্ষা করার মেশিনটি নিয়ে নেয়, কিন্তু সে জানতো না এটা কিভাবে ব্যবহার করে। সেখানে থাকা সুপারভাইজার মেয়েটাকে সে জিজ্ঞাসা করে, এটা দিয়ে আমি কি করব? সেই মেয়েটা তাকে বলে, তুমি কি গাধা?
এমিলির কাছে মনে হয় এজন্য হয়তোবা তাকে সাজা পেতে হবে, কিন্তু না, পেছনে দাঁড়িয়ে থাকা তার রুমমেট লুসি তাকে সাহায্য করে আর তাকে বুঝিয়ে দেয় এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে। আর তাকে বলে চিন্তা করো না, সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। এরপর থেকে দুজন দুজনের আস্তে আস্তে ফ্রেন্ড হতে শুরু করে। তো প্রথম 3 দিন এমিলিকে কোনো ক্লায়েন্টের কাছে পাঠানো হয় না। সে ভেবে নেয় হয়তোবা তার সাথে এমন খারাপ কিছুই হবে না, কিন্তু তার এই ধারণা পুরোপুরি ভুল ছিল। এই জায়গাটা এমনই যেখানে কাউকেই নরখাদকের হাত থেকে মুক্তি দেওয়া হয় না। 3 দিন পরে মেয়েরা আবারও সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পড়ে, যেখানে দাও নামের এই লোকটার হাতে চামড়ার একটা জ্যাকেট ছিল। সে সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মেয়েদেরকে জ্যাকেট দিচ্ছিল। লাইনের শেষে দাঁড়িয়েছিল লুচি আর এমিলি। এরপর দাও তাদের কাছে এসে তাদের দুজনকেই জ্যাকেট দেয়। এতে করে বোঝা যায় দাও তাদেরকে পছন্দ করে ফেলেছে। এখন তাদেরকে তৈরি হয়ে নিতে হবে। দাও এমিলিকে বলে যে জলদি সময় নেই, তুমি আমার সাথে চলো। এই ভয়টাই এমিলির মধ্যে কয়েকদিন ধরেই ছিল। আর যে মেয়েদেরকে জ্যাকেট দেওয়া হয়নি তারা সবাই এক এক করে আবারও রুমে চলে যায়। এরপর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সেই সব মেয়েদেরকে যারা জ্যাকেট পেয়েছিল। এরপর গাড়িটি গিয়ে থামে একটা হোটেলে। এমিলি বুঝে যায় আজকে রাতে তাকে ক্লায়েন্টের কাছে পাঠানো হবে, কিন্তু যখনই সে দরজা খোলে তখনই সে ভয়ে আটকে ওঠে, কারণ রুমের প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো ছিল। মাঝখানে জেলের কয়েদিদের হাতকড়া ঝুলানো ছিল। লুচি চুপচাপ হাতকড়া পরে নেয়, যেন সে আগে এখানে এসেছে। এমিলি ভয় পেয়ে লুচিকে অনুসরণ করে নেয়। তখনই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে আসে। তার হাতে ছিল চামড়ার চাবুক। এমিলি কিছু বুঝে ওঠার আগেই চাবুকের আঘাত তার পিঠে পড়ে যায়, যেন তার পুরো দুনিয়া তার কাছে লন্ডভন্ড হয়ে যেতে শুরু করে। তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, কিন্তু সে চিৎকার করার সাহস পায় না, কেননা দাও তাদের পাশেই বসেছিল। যদি সে চিৎকার করে তবে তার সাথে আরো খারাপ কিছু ঘটে যাবে। অপরদিকে ক্যামেরা দিয়ে তার প্রতি হওয়া অত্যাচারগুলো রেকর্ড হয়ে যেত, আর এই অত্যাচারের ভিডিওগুলো ভালো দামে ক্লায়েন্টের কাছে বিক্রি করে দাও টাকা ইনকাম করত। কি পরিমাণ সাইকো এই লোকটা, একবার চিন্তা করে দেখো। এই নির্যাতনের পর আবারও সবাইকে নরকে নিয়ে আসা হয়। এবার এমিলি যেন তার সবটুকু আশাই হারিয়ে ফেলেছে। লুচি তাকে বুঝায়, দেখো এখানে যখন এসেই পড়েছো, এই সব কিছুই তোমাকে নীরবে সহ্য করে যেতে হবে। এমিলি মনে মনে ভেবে নেয় যাই হোক না কেন আমি এই নরক থেকে পালিয়ে যাব। কিছুদিন পর দাও এমিলিকে ক্লায়েন্টকে খুশি করার জন্য নির্বাচন করে। দাও তাকে নিয়ে বেরিয়ে পড়ে। হোটেলে পৌঁছে গিয়ে দাও বারবার তাকে হুমকি দিতে শুরু করে। সে তাকে বলে ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না। এমিলি চুপচাপ দাওয়ের কথা মেনে নেয়, কিন্তু ভেতরে ভেতরে সে পরিকল্পনা করে রেখেছিল একটা সুযোগ পেলেই পালিয়ে যাবে। এরপর দাও এমিলিকে রুমে নিয়ে যায়। একটা বুড়ো লোক সেই রুমটায় ছিল। এমিলি এমন একটা ভাব করে যেন সে একজন পেশাদার। যখনই সেই লোকটা তার কাছে আসতে শুরু করে তখনই একটা ছুরি দিয়ে সে তাকে আক্রমণ করে ফেলে। এরপর সে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। দাও চিৎকারের শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে এমিলি এখান থেকে পালিয়ে গিয়েছে। এমিলি সাহায্যের জন্য চিৎকার করতে করতে এখান থেকে পালাচ্ছিল। দাও তার পিছু পিছু এগিয়ে যাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে দাও তাকে ধরে ফেলে। এখানে দুজন মহিলা ছিল। এমিলি তাদের কাছে সাহায্য চায়, কিন্তু দাও বলে একজন খুনের আসামি, সে জেল থেকে পালিয়ে এসেছে। এতে করে সেই মহিলাগুলো আর কোনো সন্দেহ করে না। এরপরে তার হাতে হাতকড়া পরিয়ে আবারও নরকে নিয়ে আসে। এরপর তার হাতগুলো বেঁধে দেওয়া হয়, যেন এবার তার সাথে খারাপ কিছু হবে। এরপর তার কাছে বরফের টুকরো নিয়ে আসা হয়। তারপর তাকে একটি ড্রামের ভিতরে ঢুকানো হয় আর বুক অব্দি বরফের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়। এতে করে এমিলি ঠান্ডায় কাঁপতে শুরু করে। এবার যেন সে নিজে থেকে চিৎকার করে না, কারণ সে জানতো তার চিৎকার দেয়াল ভেদ করে বাইরে যাবে না। পেটের ক্ষুধার শরীরের টর্চার যেন তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছিল। সে একবারের জন্য হলেও ভেবে নেয়, ইস আমি যদি মারা যেতাম তাহলে এই নরকের জ্বালা থেকে মুক্তি পেতাম। কিন্তু তাকে তো এত তাড়াতাড়ি মরতে দেওয়া হবে না, কেননা তাকে দিয়ে এখনো তো টাকা ইনকাম করা হয়নি। তাকে কিনতেও অনেক বেশি টাকা লেগেছিল। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। এমিলি এখন নিজেকে এখানে অনেকটাই মানিয়ে নিয়েছে। সে এখন ক্লায়েন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় শিখে গিয়েছে। একদিন লুচি এমিলিকে বলে, দেখো প্রত্যেকটা মেয়েকে এখানে সব ক্লায়েন্টের কাছে শরীর বিক্রি করতে হয় না। যদি তুমি দাওয়ের বিশ্বস্ত হতে পারো তাহলে তুমি এই নরকে ভালো থাকতে পারবে। দেখছো না ওই মেয়েটার নাম জিনা, যে আমাদেরকে গাইড করে, সে কিন্তু এখানে নিজেকে বেচাকেনা করে না,
শুধুমাত্র এখানে থাকা প্রত্যেকটি মেয়েদের উপরেই নজরদারি করে। তার পোশাক, খাবার দাবার সবকিছুই দেখছো না কি ভিআইপিদের মতো। এমিলি জিনাকে দেখেই বুঝে যায় তাকে কি করতে হবে। যদি সে এখানে দাওয়ের প্রিয় হয়ে উঠতে পারে তবেই সে এখানে স্বাধীনতা পেয়ে যাবে। পরের দিন সবাই আবারও লাইনে দাঁড়িয়ে পড়ে প্রেগন্যান্সি পরীক্ষা করার জন্য। কিন্তু এখানেই ঘটে যায় আসল ঘটনা, লুচি প্রেগনেন্ট। এই খবর জানতে পেরে গার্ডকে হুমকি দিয়ে লুচিকে নিয়ে যাওয়া হয়। এরপর কিছু লোক এসে জোরপূর্বক তাকে নিয়ে যায়। এমিলি বুঝে যায় এখানে ইমোশনের কোনো দাম নেই। এখানে সবাইকে শুধুমাত্র টিস্যু পেপারের মতো ব্যবহার করা হচ্ছে। এমিলি সবসময় ভাবছিল আর যাই হোক না কেন লুচির মতো ভুল করা যাবে না। মানে হলো তাকে একেবারেই প্রেগনেন্ট হওয়া যাবে না। এর জন্য তাকে দাওয়ের বিশ্বাস অর্জন করতে হবে যেন সে জিনার জায়গাটা নিতে পারে। এরপর থেকে যখনই তাকে এবং বাকিদেরকে নতুন ক্লায়েন্টদের কাছে নিয়ে যাওয়া হতো তখন সে রোবটের মতো ক্লায়েন্টের চাহিদা পূরণ করত। তাও এতে এমিলির উপর খুব বেশি খুশি ছিল। সে ক্লায়েন্টকে খুশি করার জন্য মিথ্যা গল্প বলতো। সে হাসি মুখে তাদেরকে সেবা দিত। একদিন একটা ক্লায়েন্ট তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? এমিলি তাকে বলে, আমি চায়না থেকে এসেছি। এভাবে করে আরো 6টি মাস কেটে যায়। এমিলি এখন সবকিছুই জেনে গিয়েছে। সবকিছুর মধ্যে তার টার্গেট একটাই ছিল, দাওকে বিশ্বাস করিয়ে জিনার জায়গাটা তাকে যে করেই হোক নিতে হবে। তারপর তাকে এই নরক থেকে পালিয়ে যেতে হবে। এরপর একদিন দাও এমিলি আর 2টা মেয়েকে নিয়ে ক্লায়েন্টের কাছে চলে যায়। এরপর যখনই পেমেন্টের সময় আসে তখন ক্লায়েন্ট ঝামেলা বাঁধিয়ে দেয় আর বলে টাকা কম ছিল। তখন এমিলি এগিয়ে আসে আর ক্লায়েন্টকে বলে, স্যার দেখুন, আপনি আমাদের অ্যামাউন্ট কম দিচ্ছেন। আমাদের এই টাকা দিয়ে এখানে আনা হয়নি। কিন্তু তবুও তারা বলে এই টাকাটাই ছিল। তাই রাগে দাও বন্দুক বের করে তাদেরকে মারতে শুরু করে। আর এই প্রথমবারের মতো দাও এমিলিকে বিশ্বাস করে ফেলে। কিন্তু এই ঝামেলার চক্করে বাকি যে 2টি মেয়ে ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়। দাওয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাও সারা রাত এমিলিকে নিয়ে সে 2টা মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সে তাদেরকে কোথাও খুঁজে পায় না। দাওয়ের ভয় ছিল সে এই ঘটনা জানতে পারলে তাকে কাজ থেকে বের করে দিবে। তাই যে কোনো মূল্যেই হোক না কেন তাকে এই 2টা মেয়েকে খুঁজে বের করতে হবে। দাও যেন পাগলের মতো করছিল। সে গাড়ি দাঁড় করিয়ে একটা জায়গায় আফসোস করছিল। তখনই এমিলি সেই 2টা মেয়েকে একটি দোকানে দেখতে পায়। আর সে ভাবে সে যদি এই 2টি মেয়েকে ধরিয়ে দেয় তবে সে দাওয়ের আরো কাছের লোক হয়ে যেতে পারবে। আবারও সে ভাবে সেও তো এই নরক থেকে পালিয়ে যেতে চাচ্ছে, তবে কেন এই 2টা মেয়েকে সে ধরিয়ে দিবে। কিন্তু সে ভাবে এখানে আগে নিজেরটা দেখতে হবে। আর সে যদি একবার বিশ্বাস অর্জন করে পালিয়ে যেতে পারে তবে সে এই নরক থেকে বাকি মেয়েদেরকে মুক্তি দিতে পারবে। তাই এমিলির আর কিছুই করার থাকে না। সে দাওকে দেখিয়ে দেয় যে এই মেয়ে দুটো দোকানে আছে। এরপর দাও মেয়ে দুটোকে ধরে গাড়িতে নিয়ে আসে। এমিলি ভাবছিল এখন থেকে তাকে নির্দয় না হয়ে কোনো উপায় নেই। এই ঘটনার পর দাও এমিলিকে পুরোপুরি বিশ্বাস করে ফেলে। সব মেয়েদের মধ্যে তাকে এখন দাবার প্রধান গুটি হিসেবে মনে করেছিল যে সে সবসময় তাদের পাশেই থাকবে। এরপর তাকে একদিন জিনার রুমে নিয়ে যাওয়া হয়। দাও জিনাকে বলে, তোমার জায়গায় আজ থেকে এমিলি কাজ করবে। সে এখন ক্লায়েন্টদের সাথে শরীর বেচাকেনা করবে না। সে বাকি মেয়েদের ক্লায়েন্টের কাছে ডেট ফিক্স করবে আর বাকি মেয়েদেরকে সে নজরদারি করবে। সে ক্লায়েন্টের কি কি চাহিদা নোট করবে, এমনকি প্রেগন্যান্সি রিপোর্ট দেখবে, এসব করবে আর কি। এটা শুনে জিনা অনেক বেশি রেগে যায়। তবুও তার কিছুই করার থাকে না। সে দাওয়ের মুখের উপর কিছুই বলতে পারে না। এরপর দাও কিছুক্ষণ পরে আর একটা সিদ্ধান্ত নেয়। সে এমিলিকে আর এই নরকে রাখবে না। তার সাথে সে তাকে বাড়িতে নিয়ে যাবে আর সে সেখানেই থাকবে। এমিলি এতে আরো সতর্ক হয়ে যায়। রুমে এসে সে সমস্ত কিছু ডলে ডলে পরিষ্কার করে, এমনকি সে কাপড়গুলো ক্লিন করে সাজিয়ে রাখে। রান্নাঘরের সবকিছু যেন গুছিয়ে রাখতে শুরু করে। দাও এতে করে তার উপরে আরো বেশি খুশি হয়ে যায়। আর এভাবে করে 6 মাস কেটে যায়। কিন্তু এসব কিছুর মাঝেও সে নিজের টার্গেট ভুলে যায়নি। আর সে চালাকি করে দাওয়ের মাথায় বিষ ঢালতে শুরু করে। সে তাকে বলে, তুমি এত কষ্ট করে মেয়েদেরকে ম্যানেজ করো, কিন্তু সে তোমাকে বেশি একটা টাকা দেয় না, বরং সে নিজেই বেশি টাকা নিয়ে যায়। এতে করে তুমি জীবনে অনেক টাকা হারিয়ে ফেলেছো, যেটা তুমি তোমার যোগ্যতা দিয়ে অর্জন করেছো। সে টাকাটা ফাও ফাও শের নিয়ে যায়। সে আরো বলে, আমার মনে হয় শের যে কোনো সময় তোমাকে বের করে দিবে। এসব শুনে শেরের উপর দাওয়ের রাগ বাড়তে থাকে। একদিন এমিলি দাওকে পুরোপুরি বোঝাতে সক্ষম হয়ে যায় যে শের তার সাথে অন্যায় কাজ করেছে। পরের দিন সকালে এমিলিকে নিয়ে দাও একটা নিরিবিলি জায়গায় আসে, যেখানে তারা মেয়েদের লাশ দাফন করার জন্য এসেছিল।
এগুলো সেই সকল মেয়েদের মৃতদেহ যারা নরকে থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিল, যার ফলে তারা ইঞ্জেকশন দিয়ে তাদেরকে মেরে ফেলেছে। সে এমিলিকে বলে, ছোটবেলায় দাও আমার কাছে এসেছিল, আমি তাকে ম্যানেজার বানিয়েছি, কিন্তু কাজের কাজ সে কিছুই পারে না। এই সব কিছু সাইড থেকে দাও শুনতে পায়, আর রেগে গিয়ে পাশ থেকে একটা লাঠি তুলে নিয়ে জোরে তার মাথায় আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। এসব দেখতে পেয়ে এমিলি কিছুটা ভয় পেয়ে যায়। দাও বলে, শেরকে মারার জন্য উপর মহল থেকে আদেশ দেওয়া হয়েছিল, তাই তাকে আমি মেরে ফেলেছি। এসব দেখতে পেয়ে তুমি ভয় পেও না। নরকে ফিরে আসলে এমিলি দেখতে পায় বডিগার্ড সব মেয়েদের ছবি ডার্ক ওয়েবসাইটে চেক করছিল, যেন সে বুঝতে পারে যে মেয়েদের কতগুলো অর্ডার এসেছে আর মেয়েদের সাথে কতগুলো ক্লায়েন্ট মিট করতে চেয়েছে। এরপর দাও এসে এমিলিকে একটা গুপ্ত জায়গায় নিয়ে যায়, যেখানে যাওয়ার পর একজনের হাতে ট্যাটু দেখে বুঝতে পারে এই সেই ব্যক্তি যে তাকে কিডন্যাপ করে এই নরকে নিয়ে এসেছিল। এমিলি ওয়াশরুমের বাহানা বানিয়ে রুমের বাহিরে আসলে দেখতে পায় সেখানে একটি রুমের মতো রয়েছে, সেখানে ছোট ছোট বেড করা রয়েছে, মানে হলো বাচ্চাদেরকে ওই নরক থেকে মুক্তি দেওয়া হয় না। পাশের রুম খুললেই দেখতে পায় সেখানে লুচি, যে কিনা 8 মাসের প্রেগনেন্ট। লুচি এমিলিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এমিলি লুচিকে কথা দেয় যেভাবেই হোক না কেন তাকে এই নরক থেকে মুক্তি দিয়ে নিয়ে যাবে। বাহিরে আসলে দাও এমিলির দিকেই তাকিয়েছিল, যেন সে এমিলির চোখ দেখে সবকিছুই বুঝে গিয়েছিল। তাই গাড়ি থামিয়ে এমিলিকে টেনে সে বের করে নিয়ে আসে, আর পেছনে বসে থাকা একটি মেয়েকে বসিয়ে দিয়ে বলে, তুমি যদি আমার দলের হয়ে থাকো তবে তোমাকে আমি হুকুম দিচ্ছি এই মেয়েটাকে মেরে ফেলো। এমিলি তখন হাত কাঁপতে কাঁপতে মেয়েটার মাথায় বন্দুক ধরে। শেষ মুহূর্তে যখন সে গুলি করতেই যাবে তখন দাও তাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানতাম তুমি আমার খেলাফে কাজ করতে পারবে না, আমার তোমার উপরে সম্পূর্ণ আস্থা আছে। এরপর পথে দাওয়ের কাছে একটা কল আসলে সে জানতে পারে তার বডিগার্ড পুলিশকে সবকিছুই বলে দিয়েছে। তাই দাওয়ার এমিলি আস্তানায় ফিরে গিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করে, যেন তাদের এই অন্যায়ের কোনো প্রমাণ না থাকে। তারপর বডিগার্ডকে এমিলির মতো হাত বেঁধে বরফের টুকরোর মধ্যে রেখে দেওয়া হয়, আর হাতুড়ি দিয়ে আঘাত করে তার চেহারা থেতলে দেওয়া হয়। এরপর সব প্রমাণ মুছে ফেলার জন্য প্রত্যেকটা মেয়েকে অন্য একটি নতুন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন দাও এসে এমিলিকে বলে আমাদের দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে হবে, তাই সে তাকে নকল কিছু ভিসা আর পাসপোর্ট দেয়। এরপর সে ফ্রেশ হবার জন্য চলে যায়। এরপর এমিলি দেখতে পায় সে সিগারেট আনার জন্য বাইরে গিয়েছে, তাই সেখান থেকে একটা সিগারেটের উপর বিষাক্ত স্প্রে বোতল দিয়ে স্প্রে করে দেয়। এরপর দাও এসে যখন সিগারেট খেতে শুরু করে তখন বিষ একদম তাকে ঘিরে ফেলে, আর দাও ছটফট করতে করতে সেখানেই মারা যায়। দাও মারা যাওয়ার পরে এমিলি সেখান থেকে কিছু ইঞ্জেকশন নিয়ে নেয়। এরপর সে সেই জায়গায় চলে আসে যেখানে লুচি ছিল। গার্ডকে কিছু টাকা দিয়ে সে ভিতরে ঢুকে পড়ে, আর সুযোগ বুঝে গার্ডের গলায় ইঞ্জেকশন দিয়ে দেয়। ফলে গার্ড সেখানেই মারা যায়। সে লুচিকে বলে, চলো এবার আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু লুচি বলে, আমি আমার বাচ্চাকে না নিয়ে যাব না। এমিলি বলে, তুমি তোমার বাচ্চাকে কখনোই পাবে না, কারণ তাকে মেরে ফেলা হয়েছে। এই কথা শুনে লুচি পালাতে রাজি হয়। যেতে যেতে এমিলি তার মাকে কল করে। অনেক বছর পর মায়ের গলা শুনতে পেয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্প থেকে একটা শিক্ষণীয় ব্যাপার হলো, অতি সহজে কাউকে বিশ্বাস করা ঠিক না, এতে তার মাসুল সারা জীবন তোমাকে দিতে হবে। তো কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই লাইক করে বুঝিয়ে দিও। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।